বর্তমান সভ্যতা ধ্বংসাত্মক অর্থনীতির উপর দাঁড়ানো 24 সমাবর্তনে ডক্টর ইউনূস শিক্ষা গবেষণায় নতুন বিশ্বের স্বপ্ন দেখার আহ্বান। মার্চ টু যমুনা কর্মসূচিতে কাকরাইলে অনড় জগন্নাথ শিক্ষার্থীরা যোগ দিয়েছেন আরো কয়েকশো। পুলিশি অ্যাকশনে শাহবাগ ছাড়লেন নার্সিং শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় গ্রেপ্তার তামিমের গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ছাত্রদলের সমাবেশে ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রেমিটেন্স রিজার্ভ বাড়ায় স্থিতিশীল দেশের অর্থনীতি, বললেন বিবি গভর্নর। ডলারের দামে কারসাজির বিরুদ্ধে হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, স্বপ্ন না দেখে গর্তের মধ্যে ঢুকে গিয়ে সবকিছু মেনে নিলে কিছুই পাল্টাবে না। বর্তমান সভ্যতাকে ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। তাহসিন তারিনের প্রতিবেদন। 1966 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1994 সালে প্রথম, 1999 সালে দ্বিতীয়, 2008 সালে তৃতীয় এবং 2016 সালের 31 জানুয়ারি চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধান উপদেষ্টা, যিনি 1972 সালে এখানে শিক্ষকতায় পেশায় নিজেকে যুক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে ডিলিট সনদ তুলে দেন উপাচার্য ইয়াহিয়া আক্তার। দীর্ঘদিন পর ক্যাম্পাসে আসার অনুভূতি প্রকাশ করেন প্রফেসর ইউনূস। শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে যে সভ্যতা গড়ে উঠেছে তা ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা। সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। 1974 সালে দুর্ভিক্ষের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেই গ্রামীণ ব্যাংকের জন্ম। গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার, এই ব্যাংক কোথা থেকে আসলো। ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে, সেটা তার স্পষ্ট উল্লেখ আছে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক SMA ফাইজও বক্তব্য দেন সমাবর্তন অনুষ্ঠানে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এর আগে বুধবার সকালে চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে একে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। পরে আরেক অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশও দেন প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন তিনি। শুরুতেই চট্টগ্রাম বন্দরে কার্যক্রম পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর সেরা না হলে দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া সম্ভব নয়। সুতরাং এর কার্যক্রম আধুনিক ও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে যান প্রফেসর ইউনূস। সেখান থেকেই কর্ণফুলী নদীর উপর বহুল প্রত্যাশিত কালুরঘাট রেল ও সড়ক সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। তিনি বলেন, সেতুটির ঐতিহাসিক গুরুত্ব আছে, বিশেষ করে বোয়ালখালী মানুষের জন্য এটি বহুল আকাঙ্ক্ষিত। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভা হয়। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, নগরীর জলাবদ্ধতার সমস্যা পুরোপুরি নিরসনের আকাঙ্ক্ষা থাকলেও একবারেই সেটি সম্ভব নয়, ধীরে ধীরে এগুতে হবে। গত বছরের যে স্ট্যাটিস্টিক্স
সে বছর গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝায় না কিছুটা কাজ হয়েছে। চট্টগ্রাম শহরের সমস্যা নিরসনে নাগরিক সমাজের কাছ থেকে বলিষ্ঠ ভূমিকা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এইবার যেহেতু এসে গেছে সামনে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। মার্চ টু যমুনা কর্মসূচিতে কাকরাইল মোড়ে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে নতুন করে যোগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন সহ আরও কয়েকশো শিক্ষার্থী। এর আগে বুধবার দুপুরে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামানে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাদের শতাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আবাসন ভাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 71 গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে বুধবার দুপুর 12:15টায় লং মার্চ শুরু করেন শিক্ষার্থীরা। হাইকোর্টের সামনে থেকে তা পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় বাধা অতিক্রম করে মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে এলে লং মার্চে আবারও বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে অংশগ্রহণকারীদের শুরু হয় বাকবিতণ্ডা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে লাঠিপেটা করে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। যখন জাতীয় কোনো আন্দোলন হয় তখন জবির শিক্ষার্থীরা মাঠে নামে জীবন দেয়, রক্ত দেয়। আর জবির শিক্ষার্থীদের ক্ষেত্রেই আপনারা তালবাহানা করেন, মূলা ঝোলান। আমাদের হচ্ছে মূলত 3টা দাবি। এক হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা দিতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের যে বাজেট দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে ওই বাজেট আমাদের বাস্তবায়ন করতে হবে, তৃতীয় হচ্ছে আমাদের যশোর নির্বাচন দিতে হবে। পুলিশি বাধার মুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। অভিযোগ করেন অনেকের আহত হওয়ার। তারা এই জায়গায় এসে আমাদের উপরে যে হামলা করলো, এই যে আমাদের যে ভাই বোনগুলো হতাহত হলো, এইটা তো জুলাই কাণ্ডের থেকে কোনোভাবে কম না। মানে কি দেখতেছি চোখের সামনে এক একজন মানে এদিকে থেকে আহত হয়ে পড়ে আছে। এটা কখন দেখছিলাম? এটা জুলাইয়ে দেখছিলাম। মানে এইটা তো কোনোভাবেই কাম্য না। আমরা তো স্টুডেন্ট, রাইট? তো আমরা এখানে তো ফাইট করতেও আসি নাই। তো আমাদেরকে কেন মারা হলো এর জবাব অবশ্যই দিতে হবে। পুলিশ আমাদের হামলা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আমাদেরকে এখন সরকারের সামনাসামনি মুখোমুখি দাঁড় করাতে চায়। পুলিশ এদিকে এখন স্বৈরাচার হয়ে গেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার মাদারীপুরের ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মণদি এলাকায় তামিম হাওলাদারের বাড়ির 2টি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধরা। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া 3 জনের বাড়ি মাদারীপুরে। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আয়োজিত সমাবেশে অবিলম্বে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানায় ছাত্রদল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্য নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা। ক্যাম্পাসকে অনিরাপদ উল্লেখ করে উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি জানান তারা। এই ঘটনার সাথে যারা জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে অতি দ্রুত সম্ভব গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একদম সেন্ট্রাল পয়েন্টে যে নিরাপত্তা দিতে পারতেছে না, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সারা বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দিবে? আমাদের নেতা তারেক রহমান কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতা দিবেন না। তো আমরা চাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 2টি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয়
ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। সুতরাং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। ক্যাম্পাস অস্থিতিশীল করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা নানা চক্রান্ত করছে বলে অভিযোগও করেন তারা। গণঅভ্যুত্থানের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তোবা সে কাজ সম্পন্ন করা সম্ভব না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া নিয়ে আপিলের রায় 1 জুন ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। আইনজীবী শিশির মনির বলেন, দাড়িপাল্লা প্রতীকের সঙ্গে জামায়াতের রাজনীতি এক সুতোই গাঁথা। এদিকে দুর্নীতি মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আবেদন খারিজ করে দেন আদালত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। এর আগে 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি SK সিনহার সভাপতিত্বে ফুল কোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। শুনানি শেষে 1 জুন রায় ঘোষণার দিন ধার্য করেন আপিল বিভাগ। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। ইনশাআল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। দাড়িপাল্লা প্রতীক জামায়াতের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগেই দাড়িপাল্লা জামায়াতের প্রতীক, জানান আইনজীবী শিশির মনির। যে কয় সময় সংসদীয় ইলেকশন হয়েছে সব নির্বাচনে জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র রেজিস্ট্রেশনেই যথেষ্ট নয়, তার সঙ্গে ইলেকশন কমিশন যেন আমাদেরকে দাড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ করে এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত ডক্টর জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে করা আপিল আবেদন ও শুনানির জন্য গ্রহণ করেন আদালত। আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। ওদিকে সব ওষুধের দাম নির্ধারণ করতে পারবে ওষুধ প্রশাসন। হাইকোর্টের এমন রুল সঠিক ছিল বলে জানিয়েছেন আপিল বিভাগ। দীর্ঘ শুনানি শেষে মহামান্য আপিল বিভাগ আজকে আপিলকে খারিজ করে দিয়েছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে কার্যক্রম শুরু করেছে সরকার। সংগঠনগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম এবং এক্স অ্যাকাউন্ট ব্লক করতে ইতিমধ্যেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে সংক্রান্ত চিঠি দিয়েছে বলেও জানান তিনি। দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার জাতীয় প্রেস ক্লাবে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং 31 দফা বাস্তবায়ন সংক্রান্ত এক আলোচনায় তিনি একথা বলেন। ফারুক বলেন, বিএনপি গত 17 বছর ধরে একটি পরিচ্ছন্ন নির্বাচনের জন্য আন্দোলন করে আসছে। 24-এর ছাত্র জনতা প্রাণ দিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্যই। এবং এই অবস্থায় নির্বাচন বিলম্বিত করার কোনো হেতু নেই বলেও জানান এই বিএনপি নেতা। জেল জুলুম, খুন, খারাপি উপেক্ষা করে বছরে বছরে জেলে থেকে মা বাবার সন্তান বুক থেকে বিদায় দিয়েছে যে হাসিনা, সে হাসিনা চলে গেলেও এখনো এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি।
দেশে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ার উদ্বেগ জানিয়েছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্বেগ জানান সংগঠনের সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানোর দাবিও জানান তিনি। আবারও নারীদের উপর বৈষম্য শুরু হয়েছে, নারীদেরকে ঠেলে আবার ঘরের ভেতরে ঢোকাতে চাচ্ছে, সেই জিনিসটাও যেন ওনারা দেখেন, সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবং আর যেটা হচ্ছে এখন, নারীরা তো নারী ছাড়া আপনারা কি করে দেশ একটা গড়বেন। নারীর আসন নিয়ে সেভাবে কথা বলিনি, তবে বলা হয়েছে যে নারীর আসন আরও বাড়ানো দরকার। বিজনেস অর্গানাইজেশনগুলো থেকে আমরাও চাচ্ছি অবজারভার হতে ভোটের সময়। ডলারের দাম বাজার ভিত্তিক করার ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার এ নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, দুবাই থেকে নয়, ডলারের দাম নির্ধারণ হবে বাংলাদেশ থেকেই। এর ফলে জুনে আইএমএফ সহ দাতা সংস্থাগুলো থেকে $3.5 বিলিয়ন ঋণের কিস্তি পাওয়া যাবে বলেও জানান তিনি। রেজা খানের রিপোর্ট। গেল কয়েক মাস ধরেই ডলারের দাম 122 টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই স্থিতিশীলতার ফলে ডলার কেনাবেচায়ও কিছুটা স্বস্তি ফিরেছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত এক ব্রিফিংয়ে দুবাই থেকে অনলাইনে যুক্ত হন গভর্নর আহসানুস মনসুর। আছে সেগুলোকে রিলিজ করে দিবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিটেন্স, রিজার্ভ ও রপ্তানি বৃদ্ধি সহ সামগ্রিক সূচক উন্নতির ফলে অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন তিনি। আমাকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি রাখতে হবে, ব্যালেন্স অফ পেমেন্টকে একটা পর্যায়ে রাখতে হবে যেটা সাস্টেইনেবল, ফাঞ্জিবল। তৃতীয়ত হচ্ছে আমার এক্সপোর্টের গ্রোথ থাকতে হবে, আমার রেমিটেন্সের গ্রোথ থাকতে হবে এবং আমার ইম্পোর্ট বাড়বে কিন্তু সংযতভাবে। গত 7 মাস 8 মাসে আমরা কি দেখলাম? এটা সম্ভব। বাজারে কে স্থিতিশীল রাখা যায়, বাজার স্থিতিশীল থাকে। ডলারের দামে কালো হাতের কারসাজি হলে সে হাত পুড়ে যাবে মন্তব্য করে এ নিয়ে উস্কানিমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান আহসান মনসুর। বাংলাদেশের এক্সচেঞ্জের বাংলাদেশে মাটিতে ঠিক হবে, আমাদের ইন্টারব্যাংক মার্কেটেই এক্সচেঞ্জের ডিটারমিনেশন হবে, দুবাইতে নয়। যারা এখানে সিন্ডিকেশন করতে চাইবে তাদের প্রতি সাবধান বাণী দিব, করতে আসবেন না, এখানে হাত দিলে হাত পুড়বে। ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করায় জুনে কয়েকটি দাতা সংস্থা থেকে $3.5 বিলিয়ন ঋণের অর্থ পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি। এরা প্রত্যেকেই কমিটেড ফুললি যে তারা তাদের সাথে যে প্রোগ্রাম লেন্ডিং গুলো আছে সেগুলোকে রিলিজ করে দেবে। জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজ হয়ে যাবে। এ সময় সরকার দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের পাশে আছে বলেও আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। ডিপোজিটরে কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে 3 দিনের কর্মসূচিতে 3 ঘন্টা থমকে থাকে সেবা কার্যক্রম। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এদিকে কলম বিরতি চলাকালীন আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি ও বাজেট কার্যক্রম সচল ছিল। মনিরুল ইসলামের প্রতিবেদন। আগারগাঁওয়ে এনবিআর ভবনের বিভিন্ন ফ্লোরের ডেস্ক ফাঁকা, কর্মকর্তা কর্মচারীরা বসে আছেন হাত গুটিয়ে। 9ম তলায় কলম বিরতির একটি ব্যানার টাঙিয়ে পায়চারি করছেন কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। এনবিআরকে দুভাগ করার প্রতিবাদে 3 দিনের কলম বিরতির প্রথম দিনে কর্মসূচি চলে সকাল 10টা থেকে 3 ঘন্টা। শুধু এনবিআরের প্রধান কার্যালয় নয়, দেশের সকল কাস্টম হাউস, শুল্ক স্টেশন এবং কর অঞ্চলে চলছে কলম বিরতি। এনবিআর সংস্কার পরামর্শ কমিটির প্রতিবেদন জনসমক্ষে না এনে অধ্যাদেশ জারিকে অযৌক্তিক বলছেন আন্দোলনকারীরা। ইতিবাচক সংস্কারের জন্য যে পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল, সেই পরামর্শ কমিটির সুপারিশকে পাশ কাটিয়ে বর্তমান অধ্যাদেশ জারি হয়েছে এবং এটি হয়েছে মধ্যরাতে, এবং আমরা এই বিষয়ে ওয়াকিবহাল না। অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার কুণ্ডু বলেন, দাবির বিষয়ে এখন পর্যন্ত সরকারের উপর মহল থেকে কোনো সাড়া মেলেনি। আমাদের দাবিটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত এবং আমরাও সরকারের সাথে সংস্কারের পক্ষে। কাজে শুধু আমাদের বক্তব্যগুলো সরকারের কাছে আমরা উপস্থাপন করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই ন্যায়সঙ্গত দাবিটি সরকার অবশ্যই বিবেচনা করবে। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। এই 3 দিনের মধ্যে আমরা আশানুরূপ সাড়া না পাই, তাহলে আমরা আগামী 17 তারিখ শনিবার বিকেল 3টায় আমরা পরবর্তী কর্মসূচি দিব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো যা থাকছে। সুখী সমৃদ্ধ মধ্যপ্রাচ্য গড়তে অগ্রণী ভূমিকা রাখছে আরব বিশ্ব, বললেন ট্রাম্প। গাজায় যুদ্ধ বন্ধে পদক্ষেপ চাইলেন সৌদি যুবরাজ। এবং আকবরের দুর্দান্ত সেঞ্চুরির পরও দ্বিতীয় ওয়ানডেতে হারল বাংলাদেশ। 10 রানে জিতে সিরিজ সমতায় দক্ষিণ আফ্রিকা। আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। ভোজ্য তেলের দামে ভারসাম্য আনতে সয়াবিনের নির্ভরশীলতা কমিয়ে পুষ্টি সমৃদ্ধ সরিষার তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি এবং বাজার বিশ্লেষকরা। এতে আমদানি নির্ভরতা ও স্বাস্থ্য ঝুঁকি কমবে বলেও মনে করেন তারা। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার হচ্ছে সরিষার তেল। ওমেগা আলফা 3, আলফা 6, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় অত্যন্ত স্বাস্থ্যকর এই তেল। বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায় সরিষার তেলে 70% হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। কোলেস্টেরল কমানোর ক্ষেত্রেও এর ভূমিকা অসামান্য। 12 মাস সরিষার তেল খায়, মনে করেন ওই যে সোয়াবিন খায় না, সোয়াবিনদের এই সমস্যা এই সমস্যা। সয়াবিন তেলে তো অনেক অসুখ রোগ। 189 টাকা লিটার হলো সয়াবিন তেলের, আর ওটা কেজি হইলো 220 টাকা, সেম দাম। তা আমি ওই সয়াবিন খাইতে কিনলে শহরে অনেক দেখছি, আমার কাছে আমার বহুত কাস্টমার এরা এখন সরিষার তেল খাচ্ছে, সরিষার তেল খাচ্ছে সয়াবিন তেল বাদ দিয়ে। সরিষার তেলের উপর যে চাহিদা হয় লোকের, তাহলে কমে আসবে। গবেষণা মতে সরিষার তেলে উপস্থিত লাইনোলেনিক অ্যাসিড শরীরে ক্যান্সার সেল জন্ম নেয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সরিষার ভ্রান্ত ধারণা হলো যে দীর্ঘদিন ইউজ করলে একটা কেমিক্যাল থাকে, সেটা সমস্যা সৃষ্টি করে, এই ধরনের ধারণা আছে আর কি। আর আমরা যেহেতু অনেকটা মানুষের হেবিটুয়েটেড হয়ে গেছে সয়াবিনের দিকে আর কি, যার জন্য এখন আবার মোটিভেট করতে হবে মানুষকে। যে ভুল ধারণা আছে, ইউরিক অ্যাসিড আছে, আমরা কিন্তু সেই পরিমাণে সরিষার তেল খাই না। ইউরিক অ্যাসিড শুধু সরিষাতে না, অন্য অনেক ফসলই আছে কিন্তু। শুধু দোষ হচ্ছে সরিষার তেলে, কারণ হচ্ছে সিন্ডিকেটটা তারা করছে কি, সয়াবিন বিক্রি করতে পারলে, দেশের থেকে বাইরে থেকে এনে বিক্রি করতে পারলে তাদের লাভ বেশি। সিন্ডিকেটের তত্ত্ব অনুযায়ী আমরা চলছি। বৈশ্বিক তেলের বাজার, মুদ্রার রিজার্ভ এবং দেশে তেলের বর্তমান উৎপাদন বিবেচনায় রাখলে রান্নায় সরিষাকেই প্রাধান্য দেওয়া উচিত বলে মত কৃষি গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ন্যস্ত করার দাবিতে নগর ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সমর্থকরা। উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র হলেও কেন তাকে এখনও শপথ করানো হচ্ছে না সে প্রশ্ন রাখেন তারা। তানজিদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তার সমর্থকরা। বিক্ষোভকারীরা বলেন, আইনি প্রক্রিয়ায় বৈধ মেয়রের স্বীকৃতি পেলেও ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় সিটি কর্পোরেশনের নানা সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। যারা বিগত দিনও বিএনপির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল, সেই মহলটি চায় না যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব বুঝেন। শপথ গ্রহণের ব্যবস্থা করে জনগণের আশা আকাঙ্ক্ষার ঢাকা নগরবাসীর যাতে সেই প্রতিফলন ঘটে। আমরা আজ ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে নেমেছি। দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শপথ গ্রহণ করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করে, গণতন্ত্রের প্রতি যদি আপনাদের বিন্দু মাত্র সম্মান থাকে, ইশরাক হোসেনের শপথ করানোর জন্য আর বিলম্ব করবেন না। ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব গ্রহণে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। বিজ্ঞ আদালত জনতার পক্ষে এই ভোটে যে কারচুপি হয়েছে সেটাকে মেনে নিয়ে ওই নির্বাচন প্রক্রিয়াটাকে অবৈধ ঘোষণা করে আপনাদের মেয়র, জনগণের মেয়র, জননেতা জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে
27শে মার্চ। একটি কুচক্রী মহল ইশরাক হোসেনের শপথ গ্রহণে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আপনাদেরকে চিহ্নিত করে এই জনগণ একদিন আপনাদের বিচার করবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অতিরিক্ত লবণ গ্রহণের ফলে দেশে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। গবেষণা মতে বাংলাদেশের প্রাপ্তবয়স্করা প্রতিদিন গড়ে 9 গ্রাম লবণ গ্রহণ করছেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার প্রায় দ্বিগুণ। এর ফলে প্রতি বছর দেশে প্রায় 25,000 মানুষ মৃত্যুবরণ করছেন বলেও জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বুধবার বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী বলেন, খাবারে বাড়তি লবণ নানা অসংক্রামক রোগের ঝুঁকি তৈরি করে। প্যাকেটজাত খাবার ঢাকা শহরে না, গ্রামাঞ্চলেও এখন প্যাকেটজাত বিভিন্ন ধরনের খাবার আছে, সেগুলো খুবই লবণ বেশি। সুতরাং আইন লাগবে। আইনটা হচ্ছে এই প্যাকেটজাত খাবারগুলোতে লবণ কী পরিমাণ থাকতে পারবে সেটা একটা নির্দেশনা দিয়ে দেওয়া, এর বেশি থাকতে পারবে না। প্যাকেটের গায়ে যে মাত্রাটা লেখা আছে সেটা যেন সঠিকভাবে আমার খাদ্যের মধ্যে যেটা আছে সেটাই যেন প্রতিফলিত হয়। নিয়ম নীতির তোয়াক্কা না করেই চাঁদপুরে ফসলি জমি থেকে মিনি ড্রেজার ও বেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। প্রভাবশালীদের হস্তক্ষেপে প্রশাসনের নাকের ডগায় চলছে মাটি কাটার মহোৎসব। ভুক্তভোগীরা বিভিন্ন সময় অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার। তবে প্রশাসন বলছে অভিযান অব্যাহত রয়েছে। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুরে ফসলি জমি, মাছের ঘের, ডোবাসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধ ড্রেজার ও বেকু দিয়ে চলছে মাটি উত্তোলন। সরকারিভাবে নিষিদ্ধ থাকলেও কিছু প্রভাবশালী চক্র প্রশাসনকে ম্যানেজ করে মাটি উত্তোলন করছেন। শুধু দিনে নয়, রাতের আধারেও মাটি কাটা হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, বরং হুমকির সম্মুখীন হতে হয়েছে। অনেকভাবে প্রশাসনকে জানাইছি, প্রশাসন অনেকভাবে আসার পরে আবারও কিভাবে জানি এরা অনেক শক্তিশালী লোক, ওনারা প্রশাসনকে বা কিভাবে ম্যানেজ করে আমাদের এই ফসলি জমিগুলা সব নষ্ট করে দিতেছে। আমরা চাই যে এগুলা বন্ধ, পরিবেশ মাটি কাটা থেকে পরিবেশ রক্ষা। তবে মাটি বিক্রেতারা কথা বলছেন ভিন্ন সুরে। সবাইকে ম্যানেজ করেই নাকি নিজেদের জমি থেকে নিজেরাই মাটি কাটছেন। আগে অবৈধ আসলে অবৈধ না, গৃহস্থের মাটি, গৃহস্থ সবকিছু একটা হুরাইয়া আর একটা বড়। আমি আমার জায়গায়, আমার এই জায়গা, আমার ওই জায়গা, আমার একটা বরাট করি একটা বাড়ির ব্যবস্থা করতে আছি। তহসিলদার করে যে টাকা পয়সা দিতে ম্যানেজ করে আমাকে চালাইতে হয়। এই বিষয়ে জেলা প্রশাসক বলছেন, বিভিন্ন সময় প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এটা নিয়ে আমরা প্রতিনিয়তই অভিযান করেছি। আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্তা, যখন আমি উপজেলাতে ভিজিটে যাই সবার সাথে এটা নিয়ে কথা বলি যে কৃষি জমি থেকে যারাই টপসয়েল কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইভাবে মাটি কাটা বন্ধ করা না গেলে খুব শীঘ্রই হুমকির মুখে পড়বে এখানকার পরিবেশ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। বর্তমান সভ্যতা ধ্বংসাত্মক অর্থনীতির উপর দাঁড়ানো, চবি সমাবর্তনে ডক্টর ইউনূস। শিক্ষা গবেষণায় নতুন বিশ্বের স্বপ্ন দেখার আহ্বান। মার্চ টু যমুনা কর্মসূচিতে কাকরাইলে অনড় জগন্নাথ শিক্ষার্থীরা যোগ দিয়েছেন আরো কয়েকশো। পুলিশি অ্যাকশনে শাহবাগ ছাড়লেন নার্সিং শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় গ্রেপ্তার তামিমের গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ছাত্রদলের সমাবেশে ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রেমিটেন্স রিজার্ভ বাড়ায় স্থিতিশীল দেশের অর্থনীতি, বললেন বিবি গভর্নর। ডলারের দামে কারসাজির বিরুদ্ধে হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।